ঠিক এই বিষয়টাই মাথায় রেখে আমরা পরের খবরের দিকে যদি নজর রাখি, কারণ ইতিমধ্যে উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়া হলো রাজ্যের পক্ষ থেকে, এবং প্রাকৃতিক বিপর্যয়ে যে 632টি পরিবার এই মুহূর্তে ঘর ছাড়া, তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। দুর্গতদের অ্যাকাউন্টে পৌঁছেছে 20,000 টাকা এবং আংশিক ক্ষতি হয়েছে তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে 5,000 টাকা। যাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে তাদের একটু বক্তব্যটা শুনবো। আমার মোবাইলে আমার মেসেজ ঢুকলো, দেখলাম যে 20,000 টাকা ঢুকছে। এই 20,000 টাকা কি কাজটা করবো বলেন? চলবে কি তাতে? আমাদের কিচ্ছু হচ্ছে না। এই জন্য আমার দেওয়া আছে যেন আর কিছু করে পয়সা আমাদের ইয়াতে ঢোকাইলে খুবই ভালো হয়। এই টাকাতে কিছুই হবে না। আর গ্রামে অধিকাংশই হলো এত গরিব, তারা দরিদ্র সীমার নিচে সবাই থাকে। আর এই সময় এমন নয় যে ফসল হবে, এই যেগুলো দেখা যাচ্ছে মাঠে, এই ফসল হতে আবার বহু দেরি। ওরা যে করবে কি হবে, এটা বড় মুশকিল। মানে আমার নিজেরও বলতে ইচ্ছা করছে যে সরকার যদি আরো কিছু ফান্ড দেয় তাহলে লোকগুলো বাঁচবে। তো এই 20,000 টাকা দিতে কিছুই হবে না আমাদের। তো 20,000 টাকা দিয়ে কি করবো? খাবো না কাজ করবো না আর কিছু আনবো? কিছুই তো হবে না 20,000 টাকা দিয়ে আমাদের। আর কিছু যদি সরকার দেয়, যে কিছু দেয় পাই, আর একটু ভালো হয়। এই জায়গা থেকে শান্তনু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, নির্বাচনের কারণে এর থেকে বেশি আর্থিক সাহায্য করা গেল না, কিন্তু এই অভিযোগও তো সত্যি সত্যি 20,000 টাকায় আজকালকার দিনে কি হয়, এবং 5,000 টাকা যাদের আংশিক ক্ষতি হয়েছে তাদের 5,000 টাকা। তো এরপর তারা কি করবেন ভাবছেন? কারণ এই মুহূর্তে তো কোনোভাবে সম্ভব নয়। কি উপায় দেখছেন তারা, গৃহহীনরা? দেখো, 20,000 টাকা দিয়ে সাময়িক তারা কিন্তু কাজটা শুরু করে দিতে পারবেন ঠিকই, কিন্তু তাদের একটাই কিন্তু বক্তব্য যে এই 20,000 টাকা দিয়ে কিন্তু সম্পূর্ণ একটা বাড়ি তৈরি করা সম্ভব নয়। রাজ্য সরকার যে কথা বলে আসছে প্রথম দিন থেকে যে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে, অর্থাৎ তারা কিন্তু সেই প্রশ্নেই অটল যে তাদের বক্তব্য 20,000 টাকা দিয়ে তাদের সাময়িক কয়েকটা দিন চলবে। তার কারণ তাদের যে ক্ষতি হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, ঘরের পর ঘর, বাড়ি ঘর সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেছে, চাষের জমিও ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা দাঁড়িয়ে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রচুর টাকা দরকার, সেই সম্বলটুকু কিন্তু তারা হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে যে 20,000 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে, তা দিয়ে তারা হয়তো টিন বা বাসের কোনো ব্যবস্থা করতে পারবেন, কিন্তু এই 20,000 টাকা দিয়ে তো বেশি দিন চলতে পারবেন না তারা। এই জায়গায় দাঁড়িয়ে যে রাজ্য সরকার যেটা বলছেন বা কমিশনের কাছে যারা বারবার দ্বারস্থ হচ্ছেন যে এদেরকে ঘর তৈরি করে দেওয়া হোক, সেই অনুমতিটুকু দেওয়া হোক, সেই জায়গায় কিন্তু তারা চাচ্ছেন এই সাময়িক টাকা দিয়ে তারা হয়তো কিছুদিন চালাতে পারবেন, কিন্তু এই ঘরটা তাদেরকে তৈরি করে দেওয়া হোক। অন্তত প্রাথমিকভাবে তারা কাজটা শুরু করে দিয়েছেন, কিন্তু তারা একটা আবেদন করছেন যে অন্তত তাদের ঘরটা তৈরি করে দেওয়া হোক। ধন্যবাদ শান্তনু। আবাসিক হোমে আবারও শিশু নিগ্রহের অভিযোগ উঠছে, আর এবার সরকারি হোমে ঘটনাটি ঘটেছে ফলতায়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 3য় শ্রেণীর ছাত্র, মারধরের পর ধামাচাপা দিতে দেরিতে বাড়িতে খবর। হোমের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে তদন্তের দাবি পরিবারের। আমাদের সঙ্গে প্রতিনিধি আনিসউদ্দিন রয়েছেন। আনিসউদ্দিন, ঠিক কি ঘটেছে এবং এখন ওই শিশুটির শারীরিক অবস্থা কিরকম? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, ফলতার মহিরামপুরের একটি আবাসিক হোম, এবং সেই হোমের 3য় শ্রেণীর ছাত্রকে নিগ্রহের অভিযোগ করা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে। এবং ছাত্রটি এই মুহূর্তে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক, এমনটা কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই আক্রান্ত ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গত শনিবার যে মহিরামপুরের আবাসিক হোম রয়েছে, তো এই কর্তৃপক্ষের পক্ষ থেকে ফোন করা হয় পরিবারের লোকজনকে এবং তাদেরকে জানানো হয় যে তাদের যে ছেলে অসুস্থ হয়ে রয়েছে, এবং পরিবারের লোকজন তখন যান ফলতাতে, এবং সেখানেই তারা যে হোম রয়েছে, হোম কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা নিয়েই তাদের ছেলেকে প্রথমে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং সেখান থেকেই কলকাতায় তাদেরকে স্থানান্তরিত করেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। কিন্তু তার পরিবারের যেটা অভিযোগ যে হোম কর্তৃপক্ষ তাদেরকে না জানিয়ে তাদের ছেলেকে কেন চিকিৎসা করাতে নিয়ে গেছে বা তাদের কি নির্দিষ্ট কারণ, তা কিন্তু তাদের পরিবারকে পরিষ্কার করে জানানো হয়নি। তবে এই বিষয়ে আমরা জানতে চাইবো যে 3য় শ্রেণীর ছাত্র, তাকে কি এমন ভাবে মারা হলো যে আশঙ্কাজনক অবস্থা তার? পরিবার কি বলছে, কি দেখছেন তারা হাসপাতালে গিয়ে?
একেবারে এই জায়গায় প্রশ্ন উঠছে যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের যে শিশুটিকে কিন্তু শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং বেশ কয়েকদিন তার পার্টির বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ করছে তার পরিবারের লোকজন। কিন্তু এ বিষয়ে আমরা যখন হোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি তারা জানিয়েছেন যে গত শনিবার তার আগে 5 তারিখ তার ওই ছাত্রটি যখন যে আবাসিক হোমের মধ্যে কিন্তু ঘর পরিষ্কার করছিল সেই সময় খাটের একটি কাঠ তার পায়ে পড়ে যায়, পরবর্তী সময় ওই ছাত্রটি আহত হয় বলে জানাচ্ছে হোম কর্তৃপক্ষ। অবশ্য তার পরিবারের যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করছে হোম কর্তৃপক্ষ এবং এ বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত চাইছে ওই আক্রান্ত ছাত্রের পরিবারের লোকজন। ধন্যবাদ। ইনফেকশনটা মেন হয়েছে ওর মেন পার্টসে, ওখান থেকে ওর ইনফেকশনটা পুরো ছড়িয়েছে। আমরা তো জানি না, আমাদের হোস্টেল থেকে বলা হয়েছিল ওর পায়েতে একটা তক্তা পড়ে গিয়ে ইনফেকশন হয়ে গেছে। পরে জানতে পারছি যে ওখানটা তক্তা পড়েনি, ওটা ওরা মেরেছে। আমরা ভর্তি করার আগে কেউ বলেনি, আমরা নিজেরাও জানি না। কদিন অসুস্থ ছিল ও মানে শনিবার দিন ভর্তি করেছে ফলতার হসপিটালে, তার আগে 2-3 দিন ধরে ও পুরো বেড রেস্ট ছিল। হাত দিতে দিতে পায়ে ওই একটা তক্ত পায়াটা পড়ে গিয়েছিল, ও থেকে অসুস্থ হয়ে যেতে লোকাল ডাক্তারকে দেখানো হয়েছিল। তারপরে আমরা ফলতা হসপিটালে ভর্তি করি। ওনারা ইচ্ছায় জোর করে সেলাইন চালু অবস্থায় ওর অভিভাবক মা নয় দিদি ওকে তুলে নিয়ে গিয়ে ডাইরেক্ট পিজিতে ভর্তি করে। কোনো স্টাফও মারে না, কোনো ছেলেদেরও, এই তো শিশু এরা কাকে কি মারবে। নামখানা দিকে নজর রাখবো, যেখানে খাল দখল করে অবৈধ নির্মাণ, মানে নিকাশি খাল রয়েছে তার উপর একেবারে পার্মানেন্ট নির্মাণ। নিকাশি বন্ধ হলে ফসলও নষ্ট হবে, গ্রামবাসীরা অভিযোগ করছেন। প্রথমে গ্রামবাসীদের অভিযোগটা শুনি। এখানে জল নিকাশি অবরোধ হয়ে গেছে, মানে ঘর করে যখন বসে গেল, মানে পিলার দিয়ে করছে, তখনই একটা প্রতিবাদ এসেছিল, তখন পুলিশ এসে বন্ধ করে গেছিল। তারপরে কাদের মজতে আবার যে ঢালাই ফালাই দিয়ে আবার তৈরি হচ্ছে, এটা আমরা একটু বুঝতে পারলাম না। কিন্তু আমাদের জল নিকাশি 1800 বিঘা জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। 10 দিন 12 দিন করে এইভাবে আমরা ঘর বাড়ি সমস্ত পচে যায়। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, একবার কাজ বন্ধ হলে সেই কাজ দ্বিতীয়বার চালু হয় কি করে? আর এই যে নির্মাণ হয়ে যাচ্ছে, সত্যি তো এই জল যদি খালে গিয়ে না পৌঁছে, যদি জমিতে না যায়, তাহলে তো ফসল নষ্ট হবে। হ্যাঁ দেখো, একেবারেই দেখো, আমরাও কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজেছিলাম যে ব্যক্তি ওই নির্মাণটি করছিলেন তাকে একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে, তিনি কিন্তু কোনো মতেই আমাদের সামনে কথা বলতে চাননি। এবং এলাকার যে মানুষ তারাও যে অভিযোগটা করছেন যে ছিল একটা অস্থায়ী দোকান, সেটা কিভাবে রাতারাতি সেটা পাকা বাড়ি নির্মাণ করার চেষ্টা হচ্ছিল এবং তার পিছনে কারা রয়েছে সেটা কিন্তু এমনি এলাকার মানুষরাও কিন্তু সেভাবে কিন্তু খুলতে চায়নি। কিন্তু স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে পিছনে কেউ না কেউ তো রয়েছে, তারাই এই মদতটা দিচ্ছে। যেটা অভিযোগ, যেটা গ্রামবাসীরা বারবার অভিযোগ করছিলেন যে তাদের এই একটি মাত্র খাল রয়েছে, যে খাল দিয়ে তাদের যে জল নিকাশি, সেই জল নিকাশিটা পাস হয় এবং এই খালটির উপরে প্রায় 1000 মতো বিঘা জমি কিন্তু চাষাবাদ হয় এবং এই খালটি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বড় সমস্যার মধ্যে পড়বে মৌসুমীবাসী। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় জানান। সেই পরিপ্রেক্ষিতে থানা কিন্তু দ্রুততার সঙ্গে কিন্তু ওই কাজটিকে বন্ধ করে রেখেছে এবং পঞ্চায়েতের তরফ থেকে আমরা কথা বলেছিলাম, পঞ্চায়েত পরিষ্কার যেটা বললেন, তারা কিন্তু এটা জানতেন না। হ্যাঁ, তারা পঞ্চায়েতের বক্তব্য শুনবো। ধন্যবাদ বিশ্বজিৎ। আমার নজরে ছিল না, যখনই আমার নজরে আসে তখন সঙ্গে সঙ্গেই আমি প্রশাসন পাঠিয়ে বন্ধ করেছি। আগামী দিনে মৌসুমী গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষের পাশে থাকবে এবং আগামী দিনে এই অবৈধ কাজ যাতে না হয় তার জন্য আমি সর্বদা নজর দেব। পূর্ব মেদিনীপুরের রামনগরে ব্রিজ তৈরি হয়েছিল, কিন্তু সেই ব্রিজ তৈরির কাজ বন্ধ করে দিলেন এলাকারই মানুষ। অভিযোগ কি, নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ তৈরি করা হচ্ছিল, যে কারণে এলাকার মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখান, তারা কাজ বন্ধ করে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রী অখিল গিরিও তিনি পৌঁছে গিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছেন মন্ত্রী অখিল গিরি, তার সামনেও ক্ষোভ জানান মানুষ। যেদিন যে কাজ হবে এখানে, যে ইঞ্জিনিয়ার দেখভাল সুপারভিশন করছেন,
ইঞ্জিনিয়ারের সুপারভিশনে যাতে কাজটা প্রতিনিয়ত হয়। না আমি বলছি বিডিও সাহেবের নজরে কাজ থাকবে না, এটা এত কোটি টাকার স্কিমের কাজ হচ্ছে, বলছে আমি জানি কার কাজ, কাজ বন্ধ পকেটে তুললে মাটি উঠবেই তো। তোমার প্রেজেন্টেশন ভুলেছে, তুমি যে এটা টেস্টিং হচ্ছে। আমাদের প্রতিনিধি পঙ্কজ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। পঙ্কজ, মন্ত্রী যেখানে পৌঁছে গেলেন নিশ্চয়ই কোনো রকম আশ্বাস দিলেন, কারণ আমরা তো দেখছি যে ভুল ত্রুটির কথা যে সংস্থা কাজ করছিল সেই সংস্থার কর্মীরা পর্যন্ত স্বীকার করে নিলেন যে হ্যাঁ ঠিকঠাক জিনিস ছিল না। হ্যাঁ, একেবারে সমিষ্ট। তোমাকে জানিয়ে রাখি যে রামনগর 2 নম্বর ব্লকে যেখানে হামিরপুর এবং দেপালের যেখানে ব্রিজ তৈরি হয়েছিল, যে ব্রিজের যে নিম্নমানের সামগ্রী, যেখানে তারা যে বালিটি ব্যবহার করেছিল সেটা নাকি ঘাস বালি বলে তারা স্থানীয়রা অভিযোগ করছে। সেই নিম্নমানের বালি দিয়ে তৈরি হয়েছিল সেই ব্রিজ, যেখানে 12 কোটি অনুমোদন হয়েছিল। সেই অনুমোদন অনুযায়ী কিন্তু যে ব্রিজ নির্মাণ হয়েছিল, সেই নির্মাণের সামগ্রী যেখানে কংক্রিটের যেখানে বিভিন্ন সামগ্রী থাকে, বালি থেকে শুরু করে টনচিপ যেগুলো নিম্নমানের ছিল, সেক্ষেত্রে সেই নিম্নমানের সামগ্রীর কারণে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে কিন্তু আসে কারামন্ত্রী, যেখানে স্থানীয় বিধায়ক, তিনি সেই রামনগর বিধানসভার কিন্তু বিধায়ক অখিলগিরি কারামন্ত্রী, তিনি এসে কিন্তু তাদের সমস্যার সমাধান করেন, যেখানে তাদেরকে আশ্বাস দেয় তারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে এই বিষয়টাই জানাবেন। জানানোর পরেই কিন্তু কাজ বন্ধ রয়েছে এখন পর্যন্ত। তারা যখন মীমাংসা হবে এবং তারা উন্নত মানের যেখানে সামগ্রী দিয়ে তৈরি করার কিন্তু আশ্বাসও দেয়। একদম সেই আশ্বাস দেওয়ার পরই পরিস্থিতি শান্ত হয়। ধন্যবাদ পঙ্কজ। করজোড়ে আপনার কাছে অনুরোধ, যেদিন যে কাজ যেভাবে বালি, যেভাবে চিপস যেগুলো দেওয়া হচ্ছে এগুলো ঠিক নয়। এরা যে বালিগুলো ব্যবহার করেছে, যে আপনি কেন আমার এরিয়ার সরু সরু বালি দিচ্ছেন, যেটা আমাদের শিডিউল যেটা হয়েছে সেই কাজটা করতে হবে। যেটা কাজ হচ্ছিল সেটা ভুল, সেটাকে নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম, সবাইকেই জানিয়েছি। জানানোর পরে মন্ত্রী সাহেব এসেছিলেন, থেকে তার সুপারভাইজারকে ডেকে যে যে প্রবলেম হচ্ছে প্রবলেমগুলো সলভ করার জন্য, সলভ করে যাতে পরবর্তী আর কাজের কোনো সমস্যা না হয়। হুগলির কোন্টনগরে আবার সাংঘাতিক ঘটনা, কারণ এত বড় একটা আবাসনের কাজ হচ্ছে, বিশাল বড় একটা আবাসনের প্রজেক্ট, সেখানে কোনো রকম শ্রমিকদের সুরক্ষার কথাই ভাবা হয়নি, কোনো নিরাপত্তার কথাই ভাবা হয়নি, কারণ সেখানে পাঁচিল চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল। বাড়ি তৈরির সময় বিপত্তি, একটা আবাসন তৈরি হচ্ছিল, পাশের বাড়ির পাঁচিল ঘেঁষে মাটি রাখা হচ্ছিল, সেই মাটির চাপ রাখতে না পেরে এই পাঁচিল ভেঙে পড়ে, যে ঘটনার জেরে 2 শ্রমিকের মৃত্যু হয়। কিছু অসুবিধা অবশ্যই হচ্ছে, তো আমি জানি না কি নিয়ম কানুন মেনে ওনারা করেছেন, নিশ্চয়ই। হ্যাঁ নেব, জানি, ওর পরিচয় জানা আছে। ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল, তো সেই সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ করে প্রচণ্ড জোর চিৎকার চেঁচামেচি, এবং সেটা অনেক লোকের চেঁচামেচি, তো সাথে সাথে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর যেটা বুঝতে পারলাম যে এই পাঁচিলটা ভেঙে, এবং পাঁচিলটা বহুদিনের পুরনো পাঁচিল ছিল, এবং এটার গায়ে ওই পাথর বালি সমস্ত ডাম্প করে রাখা হয়েছিল। লম্বা গর্ত করেছেন, কিন্তু তার গায়ে আবার পাঁচিলের গায়ে এগুলো ডাম্প করে রেখেছেন, অটোমেটিক ওটার গায়ে একটা প্রেশার পড়ছে। তো আজকে যখন মানুষজন এখানে কাজ করতে নেমেছেন, হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবারও আগামীকাল পর্যন্ত। উত্তরের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কলকাতাতে আমাদের খুব সম্ভাবনা হচ্ছে যে এরকম ক্লাউডি স্কাই এবং থান্ডার শাওয়ার, রেন হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই আছে। মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং 24 পরগনাতে, এবং অন্যান্য সব জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গতে দার্জিলিংয়ে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড। দক্ষিণবঙ্গে যেন তাপমাত্রা যেটা বলছি, আজকাল হয়তো তাপমাত্রা আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো কমে যাবে, তারপর আবার বাড়বে, কিন্তু ইন এনি কেস আগামী 7 দিনের মধ্যেও কিন্তু হিট ওয়েভের মতো যে কন্ডিশন রয়েছে ওই রকম কিন্তু টেম্পারেচার আমরা আশা করছি না। এক ঝলকে দেখে মনে হবে যেন তুষারপাত, তবে তুষারপাত নয়, শিলাবৃষ্টি। পাহাড়ে শৈল শহরে পারদ এক ধাক্কায় নামল, রাজ্যের শিলাবৃষ্টি।